My husband is not for. সন্তান মধ্যবিত্ত বাবা মায়ের শেষ এবং একমাত্র সম্বল সন্তান, যাকে মানুষ করতে এবং বড় করতে বাবা মা তাদের সর্বস্ব লাগিয়ে দেয়। তবে বড় হতেই অধিকাংশ সন্তান পিছনে ফেলে আসে বৃদ্ধ বাবা মাকে। আঙুল ধরে হাঁটতে শেখানো হয় যে সন্তানকে, কেন শেষ অবধি তাদের সাথেই আইনের পথে হাঁটতে হয় বাবা মাকে? সেটাই জানবো আজকের মুভির এক্সপ্লানেশনে। কথা দিচ্ছি মুভির শেষ পর্যায়ে তোমরা নিজেদের চোখের জল ধরে রাখতে পারবে না। তাহলে চলো দেরি না করে এই সুন্দর মুভির এক্সপ্লানেশনে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই এক অসহায় বাবা নবীন বাবুকে দেখানো হয়, যিনি কোর্টের বাইরে বসে আছেন আর অপেক্ষা করছেন বিখ্যাত উকিল ইন্দ্রাণী দত্তের সাথে দেখা করার জন্য। কিছু সময় পরে তিনি অ্যাডভোকেট ইন্দ্রাণীর সাথে দেখা করে। ইন্দ্রাণী নবীনবাবুর কাছে তার আসার কারণ জানতে চাইলে তিনি জানান, আমার ছেলে আমাকে এবং আমার স্ত্রীকে দেখে না, আর আমি আমার ছেলের বিরুদ্ধে মামলা করতে চাই। ইন্দ্রাণী নবীনবাবুর জীবনের বিস্তারিত জানতে চায়। কাহিনী এবার পূর্বের প্রেক্ষাপটে চলতে শুরু করে। এই পর্যায়ে আমরা নবীনবাবুর স্ত্রী মালাকে দেখি। বয়সের ভরে ভারাক্রান্ত মালা বিজয়া দশমীতে দেবী বরণের জন্য বের হচ্ছিল। কাজের মেয়ে মিনতির কথা থেকে এটা বোঝা যাচ্ছিল যে পুরো পুজো কেটে গেলেও নবীন এবং মালার একমাত্র সন্তান ইন্দ্রনীল তার স্ত্রী এবং ছেলে পাবলুকে নিয়ে এই বাড়িতে আসেনি। বৌমা জানিয়েছিল পাবলুর ভীষণ জ্বর, যে কারণে তারা আসতে পারবে না। মালা কোনোভাবে নিজের মনকে মানিয়ে নেয়, কিন্তু কাজের মেয়ে মিনতির মতো তিনিও ভালো মতোই জানতেন যে তার ছেলে এবং বৌমা ইচ্ছা করেই আসেনি। উৎসবে মানুষের সরগম থাকলেও একমাত্র সন্তানের এই অবহেলায় বৃদ্ধ দম্পতির মন ভারী হয়ে যায়। যাই হোক, মালা দেবী বরণ করতে যায়, কিন্তু এই বরণের মাঝেই তিনি প্যান্ডেল থেকে নিচে পড়ে যান। এক নিমেষে সেই সমস্ত আনন্দ মুখর পরিবেশ স্তব্ধ হয়ে যায়। ওইদিকে নবীনবাবু এবং মালার একমাত্র সন্তান ইন্দ্রনীলকে দেখানো হয়, যে কিনা এই শহরেই একটি বড় ফ্ল্যাটে স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে পাবলুকে নিয়ে থাকতো। এই পর্যায়ে বাড়িতে বন্ধুদের নিয়ে ইন্দ্রনীল একটা মদের পার্টির আয়োজন করেছিল। বৌমা লীনা, যে কিনা ছেলের অসুস্থতার বাহানা দিয়ে পুজোয় নবীনবাবু এবং মালার কাছে যায়নি, বর্তমানে একটা মদের গ্লাস নিয়ে বন্ধুদের সাথে ফুর্তিতে ব্যস্ত আছে। অন্যদিকে অসহায় নবীনবাবু তার অসুস্থ স্ত্রীকে নিয়ে চলেছেন হাসপাতালের উদ্দেশ্যে। নবীনবাবু খবরটা জানাতে ক্রমাগত তার ছেলেকে ফোন করতেই থাকে। তবে ইন্দ্রনীল ওরফে বাবুই তার স্ত্রীকে নিয়ে পার্টিতে এতটাই মত্ত হয়েছিল যে সে তার বাবার ফোনের রিংটাও শুনতে পায় না। এদিকে এই মুহূর্তে কি করবে এটা বুঝে উঠতে না পেরে নবীনবাবু ঘাবড়ে গিয়ে বারবারই বাবুইকে ফোন করতে থাকে, যেটাতে বাবুই খুব বিরক্ত হয়ে ওঠে। স্ত্রীকে বলে, বাবার কাণ্ডজ্ঞান দেখেছ? দেখছি আমি ফোন ধরছি না, তাও ফোন করেই চলেছে। এবার সেদিন ছিল বিজয়া দশমী। রাস্তায় দেবীর বিসর্জনে ছিল অনেক মানুষের ভিড়, আর বিপত্তি বাধে এই ভিড়ে তাদের গাড়ি ফেসে যায়। কোনোভাবে ভিড় কাটিয়ে নবীনবাবু স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে লীনা তার স্বামীকে বলে, এই রবিবার কিন্তু ফ্রি থাকবে, আমার বাবা লাঞ্চের জন্য ইনভাইট করেছে। ইন্দ্রনীল বলে, আমি তোমার জন্য সব সময় হাজির আছি। ইন্দ্রনীল দেখে তার বাবা এখনও তাকে ফোন করছে। স্ত্রীর সামনেই বাবার বিষয়ে নানান অকথা কুকথা বলতে শুরু করে সে। লীনা বলে, শোনো ইন্দ্র, তোমার বাবার তো কোনো কাজকর্ম নেই, একটা কাজ করো, বিজয়ার প্রণামটা ফোনেই সেরে নাও আর ঝামেলা হাঁটাও। এবার ফোন রিসিভ করে বাবাকে শুভ বিজয়া জানাতেই ইন্দ্র তার মায়ের অ্যাক্সিডেন্টের খবরটা পায়, আর সে গিয়ে পৌঁছায় হাসপাতালে, যেখানে মালা দেবীকে আগে থেকেই অ্যাডমিট করানো হয়েছিল। বাবুই এসে বিরক্তির সুরে মাকে বলে, কি যে করো, একটু সাবধান হতে পারো না? এই ক্ষেত্রে মা বলে, আমি কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেছে বাবুই। যাই হোক, নবীনবাবু তার ছেলেকে তার সাথে একটু বাইরে যেতে বলে। তবে চালাক ছেলে ভালো মতোই বুঝতে পারে বাবা নিশ্চয়ই মায়ের হসপিটালের বিল মেটানোর ধান্দায় তাকে বাইরে যেতে বলছে। বাবুই বিষয়টা এড়িয়ে যায়। নবীনবাবু জানায়, ডাক্তার তোমার মায়ের নি রিপ্লেসমেন্ট সাজেস্ট করেছে। বাবুই বলে, ধুর, যন্ত্রণার ওষুধ খেলেই কমে যাবে। ও ডাক্তাররা এসব বলে, এখন এসব করানোর কোনো প্রয়োজন নেই। তাছাড়া অপারেশনে 4 লক্ষ টাকা মতো খরচ আছে। তুমি বরং ডাক্তারের সাজেস্ট করা ওষুধ মাকে খাওয়াও, পরে না হয় এই বিষয়ে দেখা যাবে। হাই প্রোফাইল ছেলের মুখে এমন কথা শুনে বাবা তো অবাক।
নবীনবাবু বলে, কিন্তু বাবুই তোর মায়ের ভীষণ যন্ত্রণা হচ্ছে। ছেলে ব্যাকা সুরে বলে, হ্যাঁ যন্ত্রণা তো হচ্ছে মায়ের, তুমি কেন কথা বলছো? সত্যি বাবা, তোমার যে কবে সেন্স হবে কে জানে। বাবা ছেলের কথা কাটাকাটি থামাতে এই জায়গায় মালা ছেলের পক্ষ নিয়ে বলে, বাবুই যখন বলছে তখন না হয় ওষুধ খেয়ে দেখেই না। সন্তান স্নেহে অন্ধ মায়ের এমন কথা শুনে নবীনবাবুর তো আর কিছুই বলার থাকে না। বাবুই বাইরে এলে বাবা ছেলেকে আবারও বোঝায় যে তোর মায়ের এই অপারেশনটা করানো ভীষণ জরুরি। কিন্তু বাবুই আলগা সুরে বলে, তোমার তো মেডিক্লেমের টাকা আছে, ওটাতে কি করেই নাও। নবীনবাবু বলেন, কিন্তু মেডিক্লেমের টাকা দিয়ে তো এই বছরে তোর মায়ের গল ব্লাডারের অপারেশন করিয়েছি, টাকা তো আর নেই। এই কথাই ইন্দ্র আরও রেগে যায়, বলে, বাহ, একটা অপারেশনে সব টাকা শেষ করে দিয়েছ। ইন্দ্র বাবাকে বলে, তুমি মাকে ছাড়িয়ে নিয়ে বাড়ি চলে যাও, পরের প্ল্যান পরে ভাবা যাবে। এদিকে ইন্দ্রকে তার স্ত্রী বারবার ফোন করতে থাকে। ইন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, সব ঝামেলা চুকে গেছে, আমি যাচ্ছি। আর এক মুহূর্ত দেরি না করেই সে তার অসুস্থ মাকে বাবার দায়িত্বে ছেড়ে পার্টি অ্যাটেন্ড করতে বেরিয়ে পড়ে। নবীনবাবুর নির্বাক চোখে তার শিক্ষিত ছেলেকে যেতে দেখে। কাহিনী বর্তমানে আসে, যেখানে অ্যাডভোকেট ইন্দ্রাণী বলে, তাহলে কি আপনি আপনার ছেলের বিরুদ্ধে মেডিকেল নেগলিজেন্সের কেস করতে চান? নবীনবাবু বলেন, না, বুড়ো বাবা মাকে অবহেলা করার জন্য তার বিরুদ্ধে আমি কেস করতে চাই। বৃদ্ধা মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানানোর জন্য আমি কেস করতে চাই। দিনের পর দিন আমাদের অপমান করার জন্য কেস করতে চাই। ইন্দ্রাণী বলে, দেখুন স্যার, আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি, কিন্তু কোর্টের কাছে এইসব ইমোশনের কোনো দাম নেই। অসহায় মানুষটি বলে, ঠিকই তো, আইনের কাছে বৃদ্ধ বাবা মা বাড়তে, আমাদের কথা শোনার তো কেউ নেই। এই কথা শুনে ইন্দ্রাণী খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, বেশ বলুন, আমি শুনছি আপনার কথা। নবীনবাবু তার জীবনের বাকি কাহিনী এবার ইন্দ্রাণীর সামনে তুলে ধরে। কাহিনী গিয়ে পৌঁছায় অতীতে, যেদিন হাসপাতাল থেকে ফিরে ইন্দ্র মদের বোতল হাতে নিয়ে স্ত্রীকে বলে, জানো, বাবাকে আমি একটা কথা বলতে দিই নাই। কি সাংঘাতিক লোক, মেডিক্লেমের সমস্ত টাকা শেষ করে দিয়েছে মায়ের একটা অপারেশনের পিছনে। এখন আবার মায়ের এই অপারেশনের জন্য 4 লক্ষ টাকা চাইছে, কিন্তু আমি সেকেন্ড অপশনের কথা বলে এড়িয়ে গেছি। স্ত্রী তো স্বামীর বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারে না। লীনা বলে, তোমার মায়েরও বলিহারি যায় বাপু, ওই খোড়া পা নিয়ে ঠাকুর বরণ করার কি প্রয়োজন ছিল বলো তো? ইন্দ্র বলে, তুমি চিন্তা করো না, বাবা ইমোশন দেখিয়েও আমার কাছ থেকে একটা টাকাও বের করতে পারবে না। লীনা বলে, এই ইন্দ্র, তুমি কিন্তু আমাদের থাইল্যান্ড ট্রিপটার কথা ভুলে যেও না। ইন্দ্র বলে, পাগল নাকি, আমি কাল থেকেই আমাদের শপিং স্টার্ট করে দেব। ছেলে কোন লেভেলের অপদার্থ হলে মায়ের অপারেশনের খরচার পরিবর্তে থাইল্যান্ড ঘুরতে যাবার খরচাটাকে শ্রেয় বলে মনে করে, এটা ইন্দ্রকে না দেখলে বোঝা যায় না। পরের দিন ইন্দ্র তার ছেলে এবং বউকে নিয়ে শপিং করতে যায়। এদিকে মালাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করানো হয়। পাড়া প্রতিবেশী এবং কাজের মেয়ে মিনতি মালাকে তুলে বাড়ির ভিতরে নিয়ে আসে। মিনতি বলে, বৌদি, আর কিন্তু তোমার এইভাবে সিঁড়ি দিয়ে 4 তলায় ওঠা যাবে না। বাবুইকে বলে একটা লিফট আছে এমন ফ্ল্যাটের ব্যবস্থা করতে বলো। মা ছেলের সম্পর্কে ভালো মতো অবগত ছিল, যে কারণে সে চুপ হয়ে যায়। এদিকে মালাকে দেখতে নবীনের বোন এবং তার ছেলে ঈশান এসেছে। আজ মা হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে, অথচ বাবুই তার মায়ের সাথে দেখা করতে আসেনি। এই বিষয়টাতে বাবুইয়ের মামিমা খুব অবাক হয়। এই জায়গায় আমরা দেখি যে নবীনের বোনও চায় তার ছেলে আমেরিকায় গিয়ে পড়াশোনা করুক, কিন্তু ঈশানের এই বিষয়টাতে মন ছিল না, কারণ তার মনে হয় বাইরে পড়তে গেলে সেও তার পরিবারের থেকে দূরে চলে যাবে। কিন্তু নবীন ঈশানকে বোঝায় যে তোর এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমি এইটুকু ভালো করে জানি যে তুই বিদেশে গেলেও তোর বাবা মাকে ভুলবি না। যাই হোক, পরের দিন নবীনবাবু তার স্ত্রীর অপারেশনের জন্য কিছু গয়না বিক্রি করার জন্য একটি স্বর্ণের দোকানে গিয়ে পৌঁছায়। কিন্তু মেয়েটি বলে, দেখুন, এই গয়নাগুলো কিন্তু অনেকটা পুরনো, খুব একটা দাম পাবেন না। হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। এবার সেই দিনই ছিল বাবুইয়ের একমাত্র ছেলে পাবলুর জন্মদিন, যে জন্মদিন উপলক্ষে বাবুই তার বাড়িতে একটি বড় পার্টির আয়োজন করেছিল। সেখানে উপস্থিত থাকে লিনার বাবা মা। তবে এই পার্টির বিষয়ে বাবুই তার নিজের বাবা মাকে জানায়নি। অসুস্থ মালা ঠিকই নাতির মঙ্গল কামনায় তার ঠুনকো পা নিয়ে মন্দিরে গিয়ে জন্মদিনের পুজো করায়, যদিও লিনার কাছে এই বিষয়গুলোর কোনো দামই ছিল না। এবার মিনতি মালার কথা রাখতে পাবলুর সাথে একটিবার কথা বলতে ফোন করে লিনাকে, কিন্তু লিনা ফোন ধরে মিউজিকের হাই ভলিউমের বাহানা দিয়ে ফোন কেটে দেয়। যাই হোক, রাত হলে আমরা দেখি যে একটি চারাপোনা মাছ নবীন তুলে দিয়েছে তার অসুস্থ স্ত্রীর পাতে। কোনো স্ত্রী কি স্বামীকে না দিয়ে মাছ মুখে তুলতে পারে? মালা সেই মাছের অর্ধেকটা স্বামীর পাতে তুলে দেয়।
এবার তখনই পাশের বাড়িতে বাঁধে একটি গোলযোগ। মিত্তির বাবুর একমাত্র ছেলে বাবার অনুপস্থিতিতে মাকে মারধর করে সেই বাড়ির কাগজপত্র নিজের নামে করাতে যায়। গণ্ডমূর্খ ছেলে বাবার অনুপস্থিতিতে মায়ের গায়ে হাত অবধি তুলেছে। খবর পেতেই নবীনবাবু ছেলেটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মায়ের গায়ে কেন সে হাত তুলেছে এই কথাটি জিজ্ঞাসা করতে ছেলেটি উঁচু গলায় বলে, বেশ করেছি, হাত তুলেছি। আপনি আমার পরিবারের ঝামেলার বিষয়ে না গলাবেন না। কিন্তু নবীনবাবু পুলিশের ভয় দেখিয়ে ছেলেটিকে তাড়িয়ে দেয়। যাওয়ার আগে ছেলেটি নবীনবাবুকে ওয়ার্নিং দেয় যে সে কোনো না কোনো সময় তাকে দেখে নেবে। কাহিনী পরিবর্তিত হয়ে আসে ইন্দ্রাণীর কাছে, যেখানে নবীনবাবু ইন্দ্রাণীকে বলে, শুধুমাত্র আমি একা নই, আমার মতো অনেক বাবা মা এখনও নির্যাতিত এবং অবহেলিত হয়ে আছেন নিজের সন্তানের কাছে। ইন্দ্রাণী বলে, তার জন্য কি বাবা মায়ের অন্ধস্নেহ দায়ী নয়? নবীন বলে, ঠিকই বলেছেন, তবে বাবা মাকে হিসেব করে যে ভালোবাসা মেপে দিতে হয় এটা বুঝে নিতে হবে। রাত হলে নবীনবাবু স্ত্রীকে বলে, মালা, ধৃতরাষ্ট্র শুধুমাত্র জন্ম অন্ধই ছিল না, পুত্র স্নেহ তাকে অন্ধ করে রেখেছিল। আর গান্ধারী স্বামীর অন্ধত্ব ঘোচাবার পরিবর্তে নিজে চোখে কাপড় বেঁধে অন্ধ সেজেছিল। তোমার কি কখনো নিজেকে গান্ধারী মনে হয় না? মালা বুঝতে পারে তার স্বামী বাবুইকে ইঙ্গিত করে কথাটা বলছে। সে আবারও কথাটা এড়িয়ে যায়। বয়স্ক জীবনের ভারের তুলনায় সন্তানের অবহেলায় তাদের মন যেন আরও বেশি ভার হয়ে যায় এবং নিজের সন্তানের ব্যবহারের পাশাপাশি প্রিয় বন্ধু দেবাশিসের ছেলের তার মায়ের প্রতি ব্যবহারে নবীন খুবই কষ্ট পেয়েছিল। স্বল্প পরিসরে এই দম্পতি নিজেদের কষ্টের কথা আলোচনা করতেই থাকে। তখনই তাদের কাছে তাদের ছেলে বাবুইয়ের ফোন আসে, যে জানায় আগামীকাল বাবলু অর্থাৎ নবীনবাবুর নাতি সারা দিনের জন্য তাদের কাছে থাকবে। এই কথা শুনে এই শুষ্ক প্রান্তটা যেন সবুজ হয়ে ওঠে। এই খবরে বয়স্ক দম্পতি খুব খুশি হয়ে যায়। দীর্ঘ 6 মাস পরে তারা তাদের নাতিকে কাছে পেতে চলেছিল। অভাব অনটনে নিজেরা একটা মাছ ভাগ করে খেলেও পরের দিন সকাল হতেই নবীনবাবু নাতির পছন্দের একটি গলদা চিংড়ি মাছ কিনতে যায়। গর্বে আনন্দে গদগদ হয়ে মাছের দোকানদারকে বলে, ভাই, বড় সাইজের একটা মাছ দাও, আমার নাতি খাবে। যাই হোক, বাজার করে এসে এই দুইজন ব্যালকনিতে দাঁড়িয়ে নাতি এবং ছেলে বউয়ের আসার অপেক্ষা করতে থাকে। কিছু সময় পরে ইন্দ্র ছেলে এবং বউকে নিয়ে বাবার বাড়িতে আসে। অনেক সময় পরে দাদু ঠাকুমাকে দেখে বাবলু খুব খুশি হয়ে তাদের জড়িয়ে ধরে। মালা সকাল থেকেই পরিবারের সকলের জন্য রান্না করেছিল। সে ভেবেছিল আজ হয়তো পরিবারের সকলে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবে, কিন্তু না, ইন্দ্র এবং লীনা ছেলেকে তাদের বাড়িতে রেখে বাইরে চলে যায় এবং মাকে বলে, মা, রাতে রান্না করার প্রয়োজন নেই, তোমার পছন্দের চাইনিজ আনবো। মা অবাক হয়ে ছেলেকে যেতে দেখে, তবে নাতিকে পাওয়ার আনন্দে সেই সামান্য দুঃখটুকু সে ভুলে যায়। যাই হোক, খেতে বসে দাদু ঠাকুমা নাতির পছন্দের একটা গোটা গলদা চিংড়ি তার সামনে রাখে। সস্নেহে মালা নাতিকে খাইয়ে দেয়। তাদের বাবুইয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মালা বাবুইয়ের শৈশবের কথা বললে এই জায়গায় বাবলু একটা গভীর প্রশ্ন করে বসে, আচ্ছা, বাবা কি ছোটবেলায় তোমাদের সাথেই থাকতো? মালা বলে, হ্যাঁ, তোমার বাবা তো আমাদের সাথেই থাকতো। বাবলু বলে, আচ্ছা, বড় হয়ে গেলে কি বাচ্চারা বাবা মার থেকে দূরে চলে যায়? এই কথার কোনো উত্তর মালা এবং নবীনের কাছে ছিল না। যাই হোক, সেই দিনটা তারা নাতির সাথে খুব সুন্দরভাবেই কাটায়। এবার সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসে নবীন চা খেতে বসলে পাবলুও চা খাওয়ার জন্য জেদ করে বসে। আর এরই মধ্যে গরম চা পাবলুর হাতে পড়ে যায় এবং তার হাত পুড়ে যায়। বাচ্চাটা কাঁদতে শুরু করে। আর তখনই ইন্দ্র এবং লীনা চাইনিজ নিয়ে বাড়িতে ফিরে আসে। ছেলেকে কাঁদতে দেখে লীনা তো খুবই রেগে যায়। তার ধারণায় হয়তো তার অনুপস্থিতিতে এই দুইজন তার ছেলের খেয়াল রাখেনি। যাই হোক, ইন্দ্র বিষয়টা লাইট করে এবং বাবাকে বলে, বাবা, তোমার সাথে আমার কিছু প্রয়োজন আছে, তুমি একটু ওপরে চলো। অর্থাৎ ইন্দ্র কোনো একটা ধান্দা নিয়ে ছেলেকে টোপ করে বাবা মায়ের বাড়িতে এসেছিল। বাবুই বাবাকে বলে, বাবা, তোমার ছোটবেলার বন্ধু নীরজ তো এখন অনেক বড় পলিটিক্যাল লিডার। আসলে আমার নতুন অফিসের কনস্ট্রাকশনের কাজটা আটকে গেছে, ওকে দিয়ে একটু ব্যবস্থা করে দাও না। এই জায়গায় বাবা বুঝতে পারে যে তাহলে ছেলে কেন তার বউ এবং ছেলেকে নিয়ে এই বাড়িতে এসেছিল সেটা পরিষ্কার। ইন্দ্র বাবাকে তার বন্ধুর সাথে কথা বলে তাদের আটকে যাওয়া কাজটা উদ্ধার করে দিতে বলে। তাতে ইন্দ্রর বস খুশি হয়ে তাকে প্রমোশন দিয়ে দেবে। কিন্তু নবীন সারাটা জীবন আত্মসম্মান নিয়ে বেঁচেছে। সে কখনো নিজের সুবিধার জন্য কাউকে তোষামত করেনি, আর আজও তার ছেলের জন্য সে তার রুল ভাঙতে পারবে না। বাবার মুখে এই কথা শুনে ছেলে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। সে বলে, তোমার মতো স্বার্থপর লোক আমি জীবনে দেখি নাই। তুমি নিজেকে ছাড়া কিছুই জানো না। তুমি
তুমি আমার ছেলের হাত পুড়িয়ে দিলে তাতেও আমি তোমাকে কিছুই বলিনি। বাবুই রেগে মেগে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে চলে যায়। মালা বুঝেই উঠতে পারে না আসলে কি ঘটল। রাতে খেতে বসে মিনতি বাবুইয়ের আনা চাউমিন নবীনের প্লেটে দেয়। সেই 2 চামচ মুখে তুলতেই বিষম খায় নবীন। সে ভালো মতো জানত যে খাবার কাজ উদ্ধারের জন্য আনা হয়েছে সেই খাবার তার গলা দিয়ে নামবে না। নবীন না খেয়েই উঠে পড়ে। ভেঙে যাওয়া সংসারের কঙ্কালসার অবস্থা দেখে মালা থমকে বসে থাকে। এদিকে ইন্দ্রাণী বুঝতে পারে না আইনের কোন পথ অবলম্বন করে এই কেস লড়বে, কারণ আবেগ থাকলেও এই কেসে কোনো মেরিট ছিল না। ইন্দ্রাণীর সহকর্মী বলে, আমার বাবা হলে ঠাস করে চোয়ার মেরে ছেলেকে সোজা করে দিত। ইন্দ্রাণী বলে, কিন্তু জাজ যখন আমাকে এই একই কথা জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো? নবীন বলে, বলবেন চর মেরে যদি প্রাপ্তবয়স্ক ছেলেকে সোজা করা যেত তাহলে সবাই করত। আসলে চর মেরে আর যাই হোক ছেলের মানসিকতা পরিবর্তন করা যায় না। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে পরের দিন বন্ধু অমিতাভ একটি সুখবর নিয়ে আসে নবীনের বাড়িতে। নবীনের স্কুল লাইফের সমস্ত বন্ধুরা একটি রিইউনিয়নের ব্যবস্থা করেছিল। দূর দূরান্ত থেকে বন্ধুরা সেই অনুষ্ঠানে আসতে চলেছিল, তাই অমিতাভ নবীনকেও সেই পার্টিতে ইনভাইট করে। জীবনের শেষ পর্যায়ে এসে দীর্ঘ সময় পরে পুরনো বন্ধুদের একবার দেখতে পাওয়া যেন এক বিশাল পাওনা। যাওয়ার ইচ্ছা থাকলেও নবীন তার অসুস্থ স্ত্রীকে ছেড়ে যেতে চায় না, কিন্তু মালা স্বামীকে জোর করে বলে যে তোমাকে ওই অনুষ্ঠানে যেতেই হবে, ফিরে এসে তুমি আমাকে অক্ষত অবস্থায় পাবে, কারণ সেই কবে থেকে এই একঘেয়ে জীবনে তুমি পদপিষ্ট হয়ে চলেছ। পরের দিন মালা এবং মিনতি মিলে নবীনকে তৈরি করে দেয় অনুষ্ঠানের জন্য। নবীন খুব উৎসাহের সঙ্গে তার গন্তব্যের উদ্দেশ্যে বের হতেই থাকে। তখনই বাবুই সেখানে চলে আসে এবং তার ফ্ল্যাটের চাবিটা ধরিয়ে দেয় বাবার হাতে। বলে, বাবা আমি অফিসে একটা মিটিংয়ে থাকবো, লিনা এই চাবিটা ফেলে গেছে, এদিকে ও বাজার করতে চলে গেছে, কয়েকজন গেস্ট আসবে, তাই আমি বাড়িতে না থাকাকালীন তুমি বাড়িতে গিয়ে চাবি নিয়ে বসে থাকো, লিনা এলে তুমি চাবি দিয়ে বাড়ি চলে এসো। মালা বলে, তা কি করে সম্ভব? আজ তোর বাবার স্কুলের বন্ধুদের সাথে রিইউনিয়ন আছে। ইন্দ্র বাঁকা সুরে বলে, একটা দিন ফুর্তি না করে আমার একটু উপকার করতে পারবে না? এক নিমেষে নবীনের প্ল্যান, ইমোশন সমস্ত কিছু সেখানেই ভেঙে যায়। নিজের সুবিধার্থে ইন্দ্র বাবাকে তার গাড়িতে বসিয়ে ফ্ল্যাটে দিয়ে আসে। ছেলেকে বাধা দেওয়ার মতো ক্ষমতাও ছিল না নবীনের। অবশেষে ইন্দ্র বাবাকে ফ্ল্যাটে রেখে অফিসে চলে যায়। ফ্ল্যাটে অপেক্ষা করাকালীন লন্ড্রিওয়ালা আসে এবং লিনা যে কয়েকটা পর্দা কাচতে দিয়েছিল সেগুলো নিয়ে এসে 520 টাকা চায়। নবীন পরে মহা ঝামেলায়, কারণ তার কাছে 600 টাকার বেশি ছিল না। তো সে ইন্দ্রকে ফোন করে বলে লন্ড্রিওয়ালা এসে 520 টাকা চাইছে। ছেলে বলে, তাতে সমস্যা কি, দিয়ে দাও, এতে এত ফোন করার তো কিছু নেই। আর হ্যাঁ, যাওয়ার আগে পর্দাগুলো লাগিয়ে দিয়ে যেও, রাতে পার্টি আছে আমাদের। ছেলের এমন চাকরের মতো ব্যবহারে থমকে যায় নবীন। ছেলের এমন চাকরের মতো ব্যবহার দেখে থমকে যায় নবীন। বাবা তার বন্ধুদের সাথে দেখা করতে না গিয়ে তারই কাজ করতে এসেছে, এটা বোধ করে ইন্দ্র কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে এক প্রকারে এমন ব্যবহার করে যেন একপাক্ষিক দায়িত্ব পালন করা তার বাবার ডিউটি। কিছু সময় পরে নবীন কোনো মতে রিস্ক নিয়ে একটি চেয়ার টেনে পর্দাগুলো লাগানোর চেষ্টা করে। তখনই তার ফোনে তার বন্ধুরা ভিডিও কল করে। এতটা সময় কেটে গেছে, আসবো বলেও নবীন আসেনি কেন এটা জানতে চেয়ে তারা ফোন করে। বন্ধুদের দেখে নবীনের চোখে জল এসে যায়। কিছু বন্ধু তো দেশের বাইরে থেকেও এই বন্ধুদের সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে হলেও আজকে এই অনুষ্ঠানে এসেছিল। আর তার কপাল এমন যে সে এত কাছে থেকেও যেতে পারেনি। বয়সের যে সংখ্যা বেড়েছে তাতে এই জীবনে আর কোনোদিনও তাদের সাথে আর দেখা হবে কিনা সেই বিষয়েও সন্দেহ আছে। কিছু সময় পরে লিনা ফিরে আসে এবং দেখে যে পর্দা এখনও লাগানো হয়নি। এতে লিনা রেগে গিয়ে বলে, আপনাকে দিয়ে কি একটা কাজও হবে না? সে সরাসরি বলে, তাহলে আপনি কি নিজেই চলে যাবেন না আমি গাড়ি বুক করে দেব? অর্থাৎ তার কাজও সিদ্ধি হয়ে গেছে, এখন যেন সেই মানুষটি তার বাড়ির জঞ্জাল। শ্বশুরের প্রতি ন্যূনতম সম্মানবোধ ছাড়াই সে একটা গা ছাড়া ব্যবহার করে দরজা লাগিয়ে দেয়। এই অপমান যেন অন্তরে লাগে নবীনের। এই দিন দেখার জন্যই কি সে তার সমস্ত কিছু উপার্জন দিয়ে ছেলেকে মানুষ করেছিল? নবীন বাড়ির চাবি রেখে সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরে আসে, কারণ তার সব টাকাই সেই লন্ড্রির ছেলেটির কাছে চলে গেছে। এবার সেই রাতেই মালা আবারও চেয়ার থেকে পড়ে যায় এবং তার ভাঙা পা দুটো পুরোপুরি জবাব দিয়ে দেয়। মালা এটা ভেবে কান্নায় ভেঙে পড়ে যে সে হয়তো আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। কিছুক্ষণ পরে ডাক্তার আসে। চেক আপ করে ডাক্তার বলে, ওনার যা পায়ের কন্ডিশন, অনেক আগেই ওনার অপারেশনটা করিয়ে নেওয়া প্রয়োজন ছিল।
ডাক্তার বলে শুধুমাত্র গাফিলতির জন্য একটি মানুষ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে, এটা তো মানা যায় না, তাই না? তো উপায় না পেয়ে নবীনবাবু তার ছেলের অফিসে তাকে না জানিয়েই চলে যায়। তিনি অফিসে গিয়ে ছেলেকে বলেন, বাবুই তোর মা আর চলতে পারছে না রে, কোনো রকম হুইল চেয়ারে চলাফেরা করছে। এটা শুনে বাবুই বলে, সব ঠিক আছে, এটা বলার জন্য তোমাকে আমার অফিসে আসতে হয়েছে? আর এটা কি জামা পরে এসেছো? মানুষের মনে সিম্প্যাথি আনার চেষ্টা করছো, তাই না? সমস্ত অপমান সহ্য করেও নবীনবাবু ছেলের কাছে মালার অপারেশনের জন্য 3 লক্ষ টাকা ধার চায়। বেআক্কেল ছেলে হাসতে হাসতে বলে, এটা আবার কি নাটক? বাবা ভেজা চোখে বলে, তুই আমায় ধার দিয়ে দে, আমি যে কোনো উপায়ে তোকে সেই ধার চুকিয়ে দেব। বাবুই বলে, তুমি কত ধার শোধ করবে সেটা আমার জানা আছে। বাবুই বলে, আমার কাছ থেকে এত টাকা এক্সপেক্টই করো না। এই যে নতুন বাড়ি কিনলাম, গাড়ি কিনলাম, কত টাকা মাসে ইএমআই দিতে হয় জানো? ছেলেকে শহরের বড় স্কুলে পড়াচ্ছি, ওর পিছনে কত টাকা খরচা হয় সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। আর ধারণা থাকবেই বা কী করে? তুমি তো আমাকে ফ্রিতেই বড় করে দিলে। বাবুই বলে, ও কিছু হবে না, তুমি পেন কিলার খাইয়ে দাও, মা এমনিতেই সুস্থ হয়ে যাবে। নবীন বলে, তুই বোঝার চেষ্টা কর, এটা এমার্জেন্সি। বাবু বলে, এমার্জেন্সির জন্য তো মানুষ টাকা রাখে, তোমার টাকা কোথায়? নবীন বলে, আমার সব টাকা তোকে মানুষ করতে লাগিয়ে দিয়েছি, কারণ সেই মুহূর্তে তোর ভবিষ্যৎ ছিল আমাদের কাছে বিগেস্ট এমার্জেন্সি। বাবার এমন কথায় ছেলে মুচকি হেসে ওঠে। বাবুই বলে, ওটা আর যাই হোক এমার্জেন্সি নয়, ওটা ছিল ইনভেস্টমেন্ট। পর যাতে মোটা অঙ্কের সুদ সমেত টাকাটা তুলতে পারো তাই আমাকে টাকা দিয়েছিলে। আর মায়ের অপারেশন করাতে কি আমাকে বাটি হাতে ফুটপাতে বসতে হবে? এই কথা শুনে নবীনবাবুর ধৈর্য ভেঙে যায়, আর তার হাতে থাকা গ্লাসটা তিনি সজোরে ভেঙে দেন এবং তার হাত রক্তাক্ত হয়ে পড়ে। বাবার হাত সামলানোর আগে অবতার্থ ছেলে তার কাগজপত্র সামলাতে শুরু করে। রক্তাক্ত হাত এবং ক্ষতবিক্ষত মন নিয়ে নবীনবাবু কাঁদতে কাঁদতে ছেলের অফিস থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরতেই মালা জিজ্ঞাসা করে, কি গো, বাবু তোমাকে খাইয়ে পাঠিয়েছে, তাই এত দেরি হলো? নবীন এবার কান্নায় ভেঙে পড়ে এবং স্ত্রীর কোলে মাথা রেখে বলে, আমি পারলাম না মালা তোমার অপারেশনের জন্য এত টাকা জোগাড় করতে। মালা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে, আজ পারোনি, পরে নিশ্চয়ই পারবে, এত ভেঙে পড়ার তো কিছু নেই। একজন বাবা মা কতটা অসহায় হলে তাদের এই দিন দেখতে হয় সেটা এই মুভি না দেখলে বোঝা যায় না। মালা বরাবরের মতোই তার স্বামীর শিশু সুলভ মনটাকে মানিয়ে বুঝিয়ে তাকে শান্ত করে দেয়। এবার পরের দিন নবীনবাবু বন্ধু অমিতাভকে নিয়ে ব্যাংকে পৌঁছায়। স্ত্রীর অপারেশনের জন্য নবীন তার বাড়ি বন্ধকে রেখে দেয়। ব্যাংক ম্যানেজার বলে, দেখুন সময় মতো টাকা দিতে না পারলে কিন্তু ব্যাংক আপনার বাড়ি নিয়ে নেবে। নবীনবাবু তাতেও বাড়ি মর্গেজে রেখে দেয়। এদিকে বাবা যখন তার শেষ আশ্রয় বাড়িটিকে দত্তক রেখে স্ত্রীর অপারেশনের খরচা বের করছে, তখন ছেলে তার বউকে এবং বাচ্চাকে নিয়ে লক্ষখানেক টাকা খরচা করে থাইল্যান্ড ঘুরতে যায়। যাই হোক, এদিকে মালার অপারেশন সাকসেসফুল হয়। নবীন সকাল থেকেই অনেকবার বাবুইকে ফোন করে অপারেশনের কথা জানাবার চেষ্টা করেছে, কিন্তু বাবুই বাবার ফোন ধরার সময়ই পায়নি। কিছু সময় পরে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন থেকে নবীন ছেলে বউয়ের বিদেশ ট্যুরের বিষয়ে জানতে পারে। যদিও অকর্মণ্য ছেলের থেকে এর বেশি কিছু আশাও করা যায় না। পরের দিনই নবীনবাবু গিয়ে পৌঁছায় তার ছেলের কাছে এবং সরাসরি জানতে চায় তার কাছে টাকা থাকার সত্ত্বেও সে কেন তার মায়ের অপারেশন করালো না। বাবুই বলে, আমার টাকা, আমার ইচ্ছা, আমি যা খুশি তাই করব। আর এই বছরে আমার 10th ইয়ার অ্যানিভার্সারি ছিল, এই দিনটা কি আর কোনোদিন ফিরে আসতো নাকি? আর তাছাড়া মায়ের অপারেশন পরে করানো হলেও হতো। আমরা ঘুরতে গেছি বলে তোমার হিংসা হয়েছে। নবীন বলে, ছেলেকে হিংসা করব? আচ্ছা, তোর দুদণ্ড বসার সময় আছে তোর বাবা মায়ের কাছে? বাবুই বলে, অপারেশন তো আটকে থাকেনি, টাকা নিশ্চয়ই ছিল যে কারণে করাতে পেরেছ, তাহলে আমার কাছে হাত পাতা কেন? নবীন বলে, ওরে আমার টাকা পয়সা চায় না, আমার ছেলে বউ এবং নাতিকে চাই। বাবুই বলে, এবার তোমরা আমাদের পিছন ছাড়ো, আমার টাকা আমি আমার মতো ওড়াবো। এই কথা কাটাকাটিতে বাবুই ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে বাবাকে সজোরে ধাক্কা মেরে দাঁড়িয়ে দেয়। কাহিনী পরিবর্তিত হয়ে ইন্টারনেট চেম্বারে আসে। ইন্টারনি নবীনের কাছে তার স্ত্রী মালার এই কেস লড়ার বিষয়ে মতামত জানতে চায়। নবীন বলে, আমি জানি আমি আমার ছেলের বিরুদ্ধে এই কেস করছি, এটা জানলে মালা কখনোই আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমি একাই এই কেস লড়তে চাই। এতটা বৃত্তান্ত শোনার পরে ইন্টারনিও এবার কেস লড়ার জন্য রাজি হয়ে যায় এবং নবীনকে থ্যাংক ইউ জানায়, কারণ এত উকিলের মধ্যে নবীন তাকেই চুজ করেছিল তার হয়ে লড়াইটা লড়ার জন্য। এদিকে ইন্দ্রর অফিসে তার প্রমোশন হয় এবং ঠিক তখনই তার কাছে কোর্ট থেকে চিঠি আসে। যে চিঠি পড়ে ইন্দ্র জানতে পারে তার বাবা তার বিরুদ্ধে কেস করেছে।
এই খবর পেতেই ইন্দ্র তো রেগে মেগে বাবার কাছে যায় আর বলে, বেশ তো খেয়ে দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করছো আর যত চাপ দিচ্ছ আমাকে, যত সব বেকারের দল, তোমার সাহস হয় কি করে আমার বিরুদ্ধে কেস করার। এদিকে মিনতি সেই সময় সেই বিষয়টি জানতে পারে এবং নবীনবাবুর স্ত্রী মালাকে সব বিষয়টি জানায়। বাবুই বলে, তোমার খুব মামলা মোকদ্দমার শখ হয়েছে তাই না, চলো তোমাকে আমি কোর্টেই দেখে নেব। যাই হোক, কেসটা কোর্টে ওঠে। ইন্দ্রাণী প্রত্যেকটা কেসে জয়লাভ করলেও এই কেসটা লড়তে সে একটু ভয় পাচ্ছিল, কারণ যদি কোনোভাবে এই কেসে সে হেরে যায় তাহলে সব বাবা মায়ের সন্তানের কাছে হেরে যাবে। ইন্দ্রাণী এবার জাজের সামনে তার কথা রাখে। ইন্দ্রাণী বলে, মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ বাবা মায়ে তাদের শেষ পুঁজিটুকু দিয়ে সন্তানকে মানুষ করে তোলে। এবার যখন সেই ছেলে বড় হয় তার কাছে বাবা মা হয়ে যায় ছোট, আর সেই বয়স্ক বাবা মা তাদের বাড়িতেই পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। ইন্দ্রাণী বাবুইকে উদ্দেশ্য করে বলে, মাসিক 15,000 টাকা দিয়ে চলে গেলে তো চলবে না, আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী বাবা মাকে দেখতে হবে। আপনি মাছ মাংস ডিম এক প্লেট তুলে খাবেন আর বাবা মা একটি মাছ ভাগ করে খাবে। আপনি বড় গাড়িতে চেপে আরাম করে অফিসে যাবেন আর বাবা বাসের ধাক্কায় ঝুলতে ঝুলতে যাবে, এমনটা তো চলবে না। আপনি দামি কোম্পানির ব্র্যান্ডেড জামা কাপড় পরবেন, অন্যদিকে আপনার মা বাবার ছেঁড়া বোতাম সেলাই করে দিয়ে সেই জামা তৈরি করে দেবে, তবে সেই জামা পরে আপনার বাবা বাইরে যেতে পারবে। এটা তো ঠিক নয়। এবার পালা পড়তে ইন্দ্রর উকিল বিকাশ বাবু বলতে শুরু করে। তিনি বলেন, ঠিকই তো, বাড়িতে বাবা মায়েরা এখন পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, কিন্তু ছেলেরা কি বাড়িতে বসে তাদের শুধুমাত্র সঙ্গ দেবে? তারা কি কাজকর্ম অফিস ছেড়ে দিয়ে সবসময় বাবা মায়ের কাছেই বসে থাকবে? তাহলে রোজগার করবে কে? এবার সময় মতো টাকা না দিলেও কেস, অন্যদিকে সময় না দিলেও কেস। ছেলেরা যাবে কোথায়? বাবা মায়েরা সন্তান মানুষ করেছে এটিএম কার্ড হিসেবে, মানুষ করেছি টাকা দাও, পড়াশোনা শিখিয়েছি টাকা দাও, এইগুলোই ডিমান্ড। ছেলে মেয়ে তো নিজের ইচ্ছায় জন্মায় না, এতই যদি চাপ তাহলে তাদের জন্ম দেওয়া কেন? বিকাশবাবু বলেন, আমার মক্কেলের বাবা নবীনবাবু আসলে একজন অলস এবং লোভী মানুষ, আর অ্যাটেনশনের লোভেই এই কেস তিনি করেছেন। দুই পক্ষের নর্মাল কথাবার্তা রাখার পরে ইন্দ্রাণী নবীনবাবুকে কাঠগড়ায় নিয়ে আসে এবং নবীনবাবুকে জিজ্ঞাসা করা হয়, আপনি বিআরএচ কেন নিয়েছিলেন? কাহিনী যায় অতীতে। আমরা দেখি ইন্দ্রনীল বোর্ডের এক্সামে ভালো রেজাল্ট করে গোল্ড মেডেল পায়। বাড়িতে খুশির সরগম শুরু হয়। খাবার টেবিলে বসে বাবা বলে, বাবুই তোর জন্য একটা খুশির খবর আছে, তোর MBA পড়ার জন্য আমি 7 লক্ষ টাকা জোগাড় করে ফেলেছি। এই কথা শুনে বাবুই হেললিকের সুরে হাসে আর বলে, 7 লক্ষ টাকায় কি MBA হয় নাকি? আর হলেও সে তো কলকাতায় হবে। আমি গোল্ড মেডেলিস্ট হয়ে কলকাতায় কেন MBA করব? এখানে তো যে কেউ MBA করতে পারে। আসলে ইন্দ্র আগেই ঠিক করে নিয়েছিল যে সে সিঙ্গাপুরে গিয়ে পড়াশোনা করবে, যে কারণে প্রয়োজন ছিল 30 লক্ষ টাকা। এই জায়গায় ছেলের পড়াশোনার জন্য চাকরি ছেড়ে দেয় নবীনবাবু এবং তার বিনিময়ে যে 30 লক্ষ টাকা পেয়েছিল সেটা দিয়েই সে তার ছেলেকে সিঙ্গাপুরে পড়াতে পাঠায়। এটা শুনে বিকাশবাবু বলে, ইন্দ্রনীল নিজে লোন করে সেই টাকায় পড়তে গেছিল, আর বিআরএজের টাকায় হয়তো নবীনবাবু নিজেই ফুর্তি করে ফুটিয়ে দিয়েছেন। এবার ইন্দ্রনীলকে কাঠগড়ায় আনা হয়, যেখানে ইন্দ্রনীলকে তার উকিল বিকাশ জিজ্ঞাসা করে, আপনার বাবা চাকরি ছাড়ার পর কি অন্য কোনো চাকরি করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল? ইন্দ্রনীল জানায় যে না, বাবা কোনোদিনই কোনো কাজ করতে চায়নি। বাবা সব কাজকেই খুব ছোট বলে মনে করত। আমি বাবাকে অনেকবার বুঝিয়েছিলাম যে বাবা বাড়িতে বসে না থেকে একটি কাজ করো, কিন্তু অলসতার কারণে তিনি করেননি। ঘটনা আবারও অতীতে যায়। আমরা দেখি যে আসলে চাকরি ছাড়ার পরে নবীনবাবু একটি ছোটোখাটো দোকানে হিসেব নিকেশের কাজ করতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ একদিন বাসে যাতায়াতকালীন তার শরীর খুব খারাপ হয়ে যায়। ডাক্তার চেক আপ করার পরে জানায় নবীনবাবুর অ্যারিথমিয়া আছে। এই রোগের পেশেন্টদের বাসে ট্রেনে যাতায়াত করা খুব রিস্কের, আর সেই জন্যই নবীনবাবুকে কাজ ছেড়ে দিতে হয়। ইন্দ্রাণী সেই মেডিকেল রিপোর্ট জমা দেয় জাজের কাছে। এবার আগামী ডেট দিয়ে কোর্ট সেই দিনের জন্য বন্ধ হয়ে যায়। এবার কাহিনীতে অন্য মোড় আনতে লীনা তার পোশাক পরিবর্তন করে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইমোশন কিনতে শুরু করে। সে বলে, আমার শ্বশুর শাশুড়িকে আমরা প্রত্যেকটা মাসে টাকা দিই, সেই সঙ্গে তাদের ওষুধ জামা কাপড় জন্মদিনের কেক থেকে শুরু করে সব কর্তব্যই আমরা সময় মতো করে থাকি, কিন্তু আমার শ্বশুরের কোনো কিছুতেই পেট ভরে না। টাকার লোভে উনি আমার স্বামীকে কেস করে ফাঁসাবার চেষ্টা করছেন। এখন আমরা কোথায় যাব? এমন মানুষকে কি শ্বশুর বলা চলে নাকি অসুর? চারিদিকে এবার এই খবরটা ছড়িয়ে পড়ে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে নবীনের আত্মীয় মহলে। এই বিষয় নিয়ে মালার সাথে নবীনের ঝামেলা শুরু হয়। মালা বলে, আমার একমাত্র ছেলে এবং ছেলের বউ আমার ফোন ধরে না,
আত্মীয় স্বজনেরা আমাকে দেখলেই এড়িয়ে চলে যায় শুধুমাত্র তোমার ভীমরতির জন্য। আমরা দেখি বৃদ্ধ বয়সে যখন ছেলে বউ নাতি নিয়ে তাদের সুখের সংসার হওয়ার কথা ছিল, তখন তারা আইনি জটিলতায় দিন কাটাচ্ছে। মায়ের মন ভারী হয়ে ওঠে। যাই হোক, কাহিনীর পরবর্তীতে আমরা ইন্দ্র এবং তার শ্বশুরকে অ্যাডভোকেট বিকাশের সাথে বসে আলোচনা করতে দেখি। বিকাশ বলে, এই মুহূর্তে আপনার মায়ের সেন্টিমেন্ট কাজে লাগানো খুব প্রয়োজন। কিছু কাজে না এলেও মায়ের নারীর টান ভালোবাসা খুবই কাজে দেবে, তাই মায়ের সাথে ভালো সময় কাটান, মাকে নিজের সাইডে রাখুন। এই মাতৃস্নেহ আপনাকে এই কেসে অনেক দূরে এগিয়ে দেবে। সেই কথা মতো ইন্দ্র মায়ের সাথে কথা বলতে শুরু করে। এবার পরের দিন ছিল কোর্টের শুনানি, যেখানে একটা অবাক করা বিষয় ঘটে। বাবুই মাকে তার সঙ্গে করে নিয়ে আসে, যে কারণে সে একটা বল পেয়ে যায়। নবীন তার স্ত্রীর এমন পদক্ষেপে খুবই ভেঙে যায়, কারণ মালার এই স্টেপ তাকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। যাই হোক, এবার লীনাকে কাঠগোড়ায় আনা হয়, যেখানে লীনা ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতে শুরু করে। সে বলে, ইন্দ্র তো নিজের মায়ের অপারেশন নিজেই করতে চেয়েছিল, এমনকি আমরা আমাদের ট্রিপটাও ক্যান্সেল করে দিতে চেয়েছিলাম, কিন্তু বাবা দামি হাসপাতাল এবং দামি ডাক্তারের কথা বলে সেকেন্ড ওপিনিয়ন নিতে চেয়েছিলেন। মা তো সবটাই জানতো। স্বামীর বিরুদ্ধে এই মিথ্যা বলায় মালা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। তখন ছেলে বলে, মা, একটু মাত্র মিথ্যা কথা বলতে হয়, তুমি অত কান দিও না। এবার উকিল বলে, এই যে দেখুন, মা ছেলে পাশাপাশি বসে আছে, তাহলে কি মনে হচ্ছে ছেলের প্রতি মায়ের কোনো ক্ষোভ আছে? ছেলে কর্তব্য করে বলেই কিনা মা তার পাশে বসে আছে। মা কিন্তু তার স্বামীর পাশে বসেনি, বসেছে ছেলের পাশে। তখন ইন্দ্রাণী বলে, তাই নাকি? ছেলের পাশে বসে আছে বলেই উনি অবহেলিত নন? তাহলে তো ছেলেরও বাবার পাশে বসে থাকার কথা ছিল। সুতরাং আপনার কথা থেকে এটা প্রমাণিত যে ছেলে বাবাকে দেখে না। আদালত এবার সেই দিনের মতো বন্ধ হয়। বাবুই মাকে নিয়ে কোর্ট থেকে বেরিয়ে পড়ে। এদিকে নবীনবাবু পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেই সময় এক অজ্ঞাত মহিলা নবীনবাবুর গায়ে কালি ছিটিয়ে বলে, লোভী বুড়ো, ছেলের কাছ থেকে টাকা আদায়ের জন্য মিথ্যা কেস করেছিস? তোর লজ্জা করে না? তুই বাপ নামের কলঙ্ক। নবীনবাবু তো হতবাক। মালা গাড়িতে বসেই সবকিছু দেখে। সে বারবার ছেলেকে বলে, বাবুই, গাড়ি থামিয়ে তোর বাবার কাছে চল, দেখ না তোর বাবাকে নিয়ে ওরা কি করছে। কিন্তু বাবুই মুচকি হেসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মালা বাড়ি ফিরে আসে, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও নবীনবাবু বাড়ি ফেরেন না। মিনতি কোনোভাবে মালাকে বুঝিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসে এবং টিভি অন করে দেয়, যেখানে একটা নিউজ চ্যানেলে বাবু ক্যামেরার সামনেই বলে ওঠে, বাবা ছোট থেকেও একটা পয়সা আমার উপরে খরচা করেননি। পড়াশোনা তো অনেক দূরের কথা, আমার বিয়ের রিসেপশনের 5 স্টারের হোটেলের সব খরচা আমি নিজেই মিটিয়েছিলাম। এই কথা শুনে মালার অতীতের কিছু ঘটনা মনে পড়ে যায়। বাবুই বিয়ের আগে জেদ করে যে তার বিয়ের রিসেপশন কোনো ছোটোখাটো রেস্তোরাঁ থেকে হবে না, সেটা হবে 5 স্টার হোটেল থেকে। উপায় না পেয়ে মালা তার সমস্ত গয়না বিক্রি করে এবং তাদের সমস্ত সঞ্চিত টাকা ভেঙে রেস্তোরাঁর বিল মেটাবার ব্যবস্থা করে। কিন্তু নবীন তার স্ত্রীকে এই কাজ করতে বারণ করেছিল। তবে মালা বলে, আরে ছেলেই তো আমাদের সম্পত্তি, বাড়িতে নতুন বউ আসছে, গোছানো সংসার হবে আমাদের, আমরা কখনোই নিঃস্ব হব না। স্বামীর কথা অগ্রাহ্য করে মালা সেসব বিক্রি করে রেস্তোরাঁর বিল মেটায়। মালা এবার তার ছেলের আসল পরিচয় সম্পর্কে টের পাচ্ছিল। এই কথা শুনেই মালা ইন্দ্রকে না জানিয়ে তার ফ্ল্যাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ইন্দ্র বাড়িতে বসে বন্ধুদের নিয়ে ফুর্তি করছিল, কারণ আজ মাকে সাথে নিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও তার ফেভারে এসেছে। মাকে সে ভালো মতো ব্যবহার করতে পেরেছে, এটা ভেবে এসে উকিলের বুদ্ধির প্রশংসা করতে শুরু করে। লীনা বলে, মাকে কিছুদিনের জন্য এখানে এনে ভিআইপি ট্রিটমেন্ট দিলে কেমন হয়? তাহলে পরের হেয়ারিংয়ে আমরা একটা ফেভার পাবো। ইন্দ্র টেরই পায়নি কখন তার মা সেই বাড়িতে এসে পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং নিজের কানে সব কিছুই শুনছে। এবার সবটা তার কাছে পরিষ্কার হয়ে যায়। বাড়ি ফিরে এসে মালাকে বাড়িতে দেখতে পেয়ে নবীনবাবু এবারে একটু নিশ্চিন্ত হয়। নবীনবাবু মালাকে দেখা মাত্রই কেঁদে ফেলে এবং বলে, সবাই চলে গেলেও তুমি কিন্তু আমায় ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। পরের দিন ছিল কোর্টের শুনানি। এবার সেই দিন মালা তার ছেলের পাশে না বসে স্বামীর পাশে বসে। মালাকে কাঠগোড়ায় এনে ইন্দ্রাণী জিজ্ঞাসা করে, আপনার ছেলে বউ কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? মায়া বলে, হয়তো আমারই কারণে। আমরা দেখি একদিন লীনা এবং ইন্দ্র নিজেদের মধ্যে ঝগড়া করে এই বলে বেরিয়ে পড়ে যে লীনার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে মায়া, তাই তারা এই বাড়িতে থাকতে চাইছে না। মায়া হাত জোর করে বলে, যদি আমার জন্য তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু এই বাড়ি ছেড়ে যেও না। কিন্তু লীনা শাশুড়িকে ধাক্কা মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। কাহিনী বর্তমানে আসে, যেখানে ইন্দ্রাণী মালাকে জিজ্ঞাসা করে, আপনার ছেলে নিশ্চয়ই আপনার হাঁটুর অপারেশনের টাকা দিতে চেয়েছিল। মালা জানায় যে না, সে বলেছিল যে তার বড্ড অভাব, সে টাকা দিতে পারবে না।
ইন্দ্রাণী সকলের সামনে সেই সময়কার ইন্দ্রনীলের থাইল্যান্ড ট্রিপের ফটো দেখায়। ইন্দ্রাণী বলে যে ছেলের মান্থলি স্যালারি 2.5 লক্ষর বেশি তার নাকি আবার অভাব। এই জায়গায় ইন্দ্রাণী এক এক করে নবীনবাবুর তার ছেলের জন্য করা বড় অঙ্কের সমস্ত খরচার বিলগুলি জাজের সামনে এনে রাখে। এখানে জানা যায় বিয়ারেজের 30 লক্ষ টাকা নেওয়ার পরেও ফুর্তি করার জন্য ইন্দ্র নিজে 25 লক্ষ টাকা লোন করেছিল এবং রিসেপশনের 5 স্টার হোটেলের খরচাও দিয়েছিল নবীনবাবু। ইন্দ্র এবার ভালো মতো চাপে পড়ে যায়। কোর্ট থেকে বেরিয়ে এসে ইন্দ্র তার বাবাকে বলে, টাকার জন্যই তো এইসব কেস লড়ছো তাই না? আমি তোমাকে 7 লক্ষ টাকা দেব, তুমি এই কেস তুলে নাও। এই জায়গায় মা ঠাস করে ছেলের গালে একটা চড় মারে এবং বলে, আমার স্বামী কোনো বিকৃত বস্তু নয় যে তুই কিনে ফেলবি। সেই রাতে পাবলু তার ছোট ব্যাংকে 1 টাকা 2 টাকা করে জমাতে শুরু করে। বাবা কারণ জানতে চাইলে ছেলে একটা কড়া উত্তর দেয়। সে বলে, তুমিই তো বলেছিলে কেস লড়তে অনেক টাকা লাগে। আমি যখন বড় হব আর তোমাদের কাছে আসবো না, খোঁজ খবর রাখবো না, তখন তোমরাও তো আমার বিরুদ্ধে কেস করবে, তখন তো আমারও অনেক টাকা লাগবে, তাই এখন থেকেই টাকা জমাচ্ছি। যাই হোক, সেই রাতেই মালা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সে ঘামতে শুরু করে দেয়। মালা স্বামীকে বলে, আমাকে কথা দাও, যদি কোনোদিনও বাবু তার ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসে তুমি ওদের ফিরিয়ে নেবে। নবীন তার স্ত্রীকে কথা দেয় যে বাবুই যদি কোনোদিনও নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে সে তাদের ক্ষমা করে দেবে এবং ফিরিয়েও নেবে। যাই হোক, পরের দিন আবারও কোর্টে কেস শুরু হয়। আমরা দেখি ইন্দ্রাণী একাই নবীনবাবুর হয়ে কেস লড়ছে। আজ নবীনবাবু কোর্টে আসেনি। ইন্দ্রাণী বারবার দরজার দিকে তাকিয়ে আছে। এমন সময় নবীনবাবু হন্তদন্ত হয়ে কোর্টে আসে এবং কাঠগোড়ায় গিয়ে হাত জড়ো করে জাজকে বলে, সবাই বলছে বাবুকে একবার নিয়ে আসতে। আমি জানি আমি বললে ও আসবে না, আপনি বলুন না একবার ওকে আমাদের বাড়িতে যেতে। আসলে কাল রাতে ওর মা মারা গেছে। এই কথাটা শুনে ইন্দ্রসহ কোর্টের সকলেই শকড হয়ে যায়। এই দৃশ্যটা এমন ছিল যে আমাদের দর্শকদের চোখেও জল চলে আসে। বিরোধী উকিল বিকাশবাবুও নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন। চোখে জল নিয়েই বাবু গিয়ে পৌঁছায় তার মৃত মায়ের কাছে। মা মারা যাওয়ার পরে বাবুয়ের সময় হয়েছে মায়ের কাছে বসার। বাবুই কেঁদে কেঁদে বলে, মা তুমি একবার ওঠো, আমি সব কিছু ঠিক করে দেব, সবাই মিলে একসঙ্গে থাকবো, তোমার পছন্দের চাইনিজ এবং বাবার পছন্দের বিরিয়ানি নিয়ে এসে খাবো। কিন্তু না, সেই সুযোগ তো আর নেই। যে ছেলের আশায় মা দীর্ঘ সময় ধরে বসেছিল, আজ ছেলে তো সেই সময় পার করে দিয়েছে। আজ তো মায়ের আর ফিরে দেখার সুযোগ নেই। মালার শেষকৃত্য সম্পন্ন হয়। আজ আত্মীয় স্বজনদের সাথে তার বৌমা, ছেলে, নাতি সবাই এই বাড়িতে এসেছে। নবীনবাবু ছাদে একা দাঁড়িয়ে থাকলে সেখানে ইন্দ্রাণী আসে। নবীনবাবুকে সান্ত্বনা জানিয়ে ইন্দ্রাণী জানায় যে স্যার, আমরা কেসটা জিতে গেছি, কিন্তু আজ জেতা হারা কোনো কিছুই যেন মূল্যহীন নবীনবাবুর কাছে। কেস জিতলেও সে তো স্ত্রীকে হারিয়ে ফেলেছে। এদিকে তখনই ছাদে ইন্দ্র এবং তার স্ত্রী বাবার সাথে দেখা করতে আসে। ছেলে বউ বাবার পা ধরে ক্ষমা চায়। এই জায়গায় নবীনের মনে পড়ে যে সে গত রাতে সে তার স্ত্রীকে কথা দিয়েছিল কোনোদিনও যদি বাবাই তার ভুল বুঝতে পেরে তার কাছে ফিরে আসে তবে নবীন তাকে ক্ষমা করে দেবে। এই কথা চিন্তা করেই মৃত স্ত্রীর আত্মার শান্তি কামনায় নবীন তার ছেলে এবং বউকে ক্ষমা করে দেয় এবং তাদের বুকে টেনে নেয় এবং মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। কাহিনী শেষ হলেও মনে থেকে যায় একটা গভীর ক্ষত। কেন মৃত্যুর পরেই মানুষ তার ভুল বুঝতে পেরে নত হয়? বাবুই যদি আগেই নিজের ভুল বুঝতে পারত তাহলে তো আজকে সে বাবার মতো মাকেও জড়িয়ে ধরতে পারত। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হারিয়ে ফেলার পরে তার গুরুত্ব খুঁজে পায় সিনেমার মতো, কিন্তু জীবনের সমীকরণ এই একইভাবে মেলে না। এত হারানোর পরেও অনেক ছেলেমেয়েরা বাবা মায়ের গুরুত্ব বোঝে না। কথায় আছে ইতিহাস বারবার ফিরে আসে, যে কারণে তাদের সন্তানেরাও ভবিষ্যতে একই দিন নিয়ে আসে যেটা একসময় তারা তার বাবা মাকে ঠাকুমা দাদুর জীবনে আনতে দেখেছিল। তাই ভালো থাকুন এবং জন্মদাতা এবং জন্মদাত্রী